إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان إلى يوم الدين. আমি অ্যাকচুয়ালি অফিশিয়ালি আজকের এই প্রোগ্রামের স্পিকার নই। আপনারা প্রথমে এই প্রোগ্রামের আলোচক হিসেবে যাদের নাম দেখেছিলেন, আমার নাম কি সেখানে দেখেছিলেন? না। অনেক একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আপনারা সবাই জানেন যে একটা বন্যা দুর্যোগ আমাদের এই জাতির উপর দিয়ে যাচ্ছে, যেটা ইন আ সেন্স স্মরণকালের ভয়াবহতম বন্যা। এ কারণে এই বন্যা দুর্গতদের নিয়ে কাজ করার জন্য অনেকে ব্যস্ত আছেন। তো সেই প্রেক্ষাপটে কেউ যদি আসতে না পারেন, সেক্ষেত্রে আমি একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে একটা আলোচনা রেডি করে রেখেছিলাম কথা বলার জন্য। দ্বিতীয় বিষয় হলো যে আপনারা জানেন এই প্রোগ্রামটা আয়োজনের আসলে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমি বলবো এখানে আমাদের যতটুকু প্রচেষ্টা এটা আসলে কিছুই না, মোটেই উল্লেখযোগ্য কিছু না, এটা বলারই কিছু না। একমাত্র আল্লাহ তাআলা সাহায্য করেছেন বিধায়ী আমরা এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারছি। আদারওয়াইজ এই অল্প একটু যতটুকু ম্যানেজমেন্টে আমাদের কাজ করতে হয়েছে, এটা আপনারা জানেন খুবই অল্প সময়ে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। সো আমার উপর দিয়ে বিগত কয়েকদিন কি গিয়েছে এটা হয়তো আপনারা ধারণা করতে পারেন কিছুটা। তো আমি যখন চিন্তা করলাম যে আমাকে হয়তো কথা বলতে হতে পারে, তখন আমি কি নিয়ে কথা বলবো। তো আমি আপনারা এখানে একটা স্লাইডে একটা হেডলাইন দেখতে পাচ্ছেন। স্লাইডে যে বিষয়গুলো আমি দেখাবো, এই বিষয়গুলো আমি কম্পাইল করেছিলাম 2014 সনে। 2014 সনে আমি আর্টিকেলটা ওই সময় ফেসবুকে পাবলিশ করেছিলাম। তখন শিরোনাম ভিন্ন ছিল গণতান্ত্রিক সন্ত্রাসবাদ, এই নাম দিয়ে তখন আমি এই আর্টিকেলটা পাবলিশ করেছিলাম। এখানে একটা কথা লেখা আছে, আপনারা দেখুন। থ্রোয়িং আ বম্ব ইজ ব্যাড, but dropping a bomb is good. Throwing a bomb is bad, but dropping a bomb is good. আচ্ছা, এটা কি সাউন্ড আছে? এই আচ্ছা, একটা পারসেপশন, একটা জাতিকে নিয়ে মানুষের একটা পারসেপশন তৈরি করে দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখবেন আমরা বিগত দিনে কিংবা আরও আগে থেকে অনেক সময় আমরা মনে করি যে আওয়ামী লীগের এই শাসন আমলটাই কেবল দুঃশাসন ছিল, এরকম না। আপনি যে ঘুষ দুর্নীতি এগুলো বলেন, এগুলো আরও আগে থেকে ছিল। দেখবেন আমরা যদি কোনো সরকারি অফিসে কোনো কাজ করতে যাই, তাহলে আমরা ডিফল্ট ধরে নেই কিছু না কিছু তো দিতে হবে, ঠিক কিনা? এইটা আমাদের মোটামুটি একটা মাইন্ডসেটে তৈরি হয়ে গেছে কিন্তু, তাই না? আচ্ছা, যে কারণে দেখবেন যে এই যে লোক আমাদের কাছ থেকে ঘুষটা নিচ্ছে, আমাদের কাছেও এটার একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে গেছে। সো ওই লোককে আমি ওই ব্যক্তির মতো মনে করি না যে ব্যক্তি আমাকে পিস্তল ঠেকিয়ে কিংবা ছুরি ঠেকিয়ে আমার থেকে টাকা নিয়ে যায়। ব্যাপারটাকে বোঝাতে পেরেছি? মানে কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি, টেকনিক্যালি দুটো জিনিস কিন্তু একই। একজন আপনাকে পিস্তল ঠেকিয়ে টাকা নিচ্ছে, আরেকজন আপনার কাছ থেকে ফাইল ঠেকিয়ে টাকা নিচ্ছে, অন্যায়ভাবে আপনার পকেট কাটছে, তাই না? কিন্তু দীর্ঘদিন যখন একটা দেশের ভিতরে দুর্নীতি থাকে এবং এরকম ঘুষের প্রচলন তৈরি হয়ে যায়, তখন কি হয়, মানুষের ভিতরে এই পারসেপশন তৈরি হয়, আচ্ছা সরকারি অফিসে গেলে একটু তো টাকা পয়সা দিতেই হয় না। এটাকে আবার নামও দিয়েছে স্পিড মানি। ঘুষ বলা যাবে না, কি নাম? স্পিড মানি। আপনি যদি কাজটা তাড়াতাড়ি করে আনতে চান তাহলে টাকা দিতে হবে। একটা অন্যায় যতটা খারাপ, একটা অন্যায় করাটা যতটা খারাপ, একটা অন্যায়কে মেনে নেওয়া তার চেয়ে অনেক বেশি খারাপ।
একটা অন্যায় যতটুকু খারাপ, একটা অন্যায়কে মেনে নেওয়া তার চেয়ে অনেক বেশি খারাপ। এটাকে যদি আপনি ইসলামিক পার্সপেক্টিভ থেকে একটু ব্যাখ্যা দেন, চিন্তা করেন, ধরুন মদ খাওয়া এটা একটা কবিরা গুনাহ, তাই না? কেউ যদি মদ খায় তাহলে সে কি কাফির হয়ে যায়? কাফির হয়ে যায়? যায় না। সে একটা কবিরা গুনাহ করলো। কিন্তু এক ব্যক্তি নিজে মদ খায় না, কিন্তু সে মনে করে মদ খাওয়াটা এটা একটা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, যে ইচ্ছে করে সে খেতে পারে, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এই ব্যক্তি কি বলেন তো? ওয়াই? উনি খান না, উনি মদ খান না। তাহলে পারসেপশন, আপনি দেখেন একটা জিনিসকে এথিক্যালি আপনি যদি মেনে নেন তাহলে এইটার ইম্প্যাক্টটা শরিয়া পার্সপেক্টিভ থেকে এসে কিভাবে ব্যাপক হলো লক্ষ্য করছেন? অথচ আপনি সে অন্যায়টা করছেন না। ঠিক তেমনিভাবে এখানে যে লেখাটা দেখেছি, থ্রোয়িং আ বম্ব ইজ ব্যাড বাট ড্রপিং আ বম্ব ইজ গুড। সারা পৃথিবীর মুসলিমদের মধ্যে, এমনকি মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের মধ্যে এই পারসেপশনটা গেঁথে দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্র কিংবা সাম্রাজ্য তারা যে কাজ করে সেই কাজটা বৈধ, আর তাদের বিরুদ্ধে যে কথা বলে সে খারাপ। আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি? রাষ্ট্র এবং সাম্রাজ্য যে কথা বলে, যে কাজ করে সেটা তো রাইট, গ্রহণযোগ্য। কিন্তু আপনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো কথা বলেন, এটা অ্যাকসেপ্টেবল না, এটা গ্রহণযোগ্য না। এরকম একটা পারসেপশন আছে কি না? অনেক ব্যাপারে আছে। ধরুন অন্যায়ভাবে ট্যাক্স আরোপ করা মানুষের উপরে, যে উদাহরণটা আমি একটু আগে দিয়েছিলাম ডাকাতের উদাহরণে, অন্যায়ভাবে মানুষের উপরে ট্যাক্স আরোপ করা যেটা বৈধ নয়, এইভাবে যখন ট্যাক্স আরোপ করা হয় আমরা কি আসলে রিয়াকশন করি? করি না। কারণ উই হ্যাভ আ পারসেপশন, যেহেতু এটা রাষ্ট্র থেকে করা হয়েছে, ইট ইজ অ্যাকসেপ্টেবল। ঠিক কি না? ঠিক তেমনি একটা পারসেপশন তৈরি করা হয়েছে কি, মানুষ মারার জন্য আপনি যদি প্লেন থেকে বোম ফেলতে পারেন তাহলে এটা ওরকম খারাপ কিছু না, ওরকম ভয়ানক কিছু না। আর যদি আপনি আপনার বিপ্লবী মানসিকতার হন কিংবা এক্সিস্টিং কোনো সিস্টেমকে চ্যালেঞ্জ করেন এবং চ্যালেঞ্জ করে সেটাকে পরিবর্তন করার জন্য আপনি যদি বোম মারেন, সে বোম কিন্তু প্লেন থেকে ফেলাচ্ছে। আর আপনার যেহেতু প্লেন নাই, আপনার যেহেতু রাষ্ট্র নাই, আপনি আপনার অধিকার ডিফেন্স করার জন্য কিংবা আপনার আদর্শ বাস্তবায়নের জন্য আপনি তার প্লেন থেকে বোম ফেলতে পারবেন না। আপনাকে যদি ফেলতে হয় তাহলে আপনাকে এটা ছুঁড়ে মারতে হবে, ঠিক না? এইটা খারাপ। এই পারসেপশনটা আপনি আপনার প্রত্যেকে দেখেন, আপনার প্রত্যেকে চিন্তা করে দেখেন যে আমরা যখন রিয়্যাক্ট করি, যেভাবে চিন্তা করি, আমাদের ভিতরে এই ডিফল্ট পার্সপেক্টিভটা তৈরি হয়ে আছে। এটা কখনো আমরা টের পাই, কখনো টের পাই না, কিন্তু এরকম একটা পারসেপশন আমাদের ভিতর তৈরি হয়ে আছে। এবং এইটা গোটা পৃথিবীতে বর্তমানে যে দ্বন্দ্বটা, ইসলাম এবং ভার্সাস কুফুর, ইসলাম ভার্সাস কুফুর, এর মধ্যে এটাকে আরও শক্তভাবে গেঁথে দেওয়া হয়েছে। কিভাবে? আমি আপনাদেরকে কিছু ডেটা এখানে দেখাতে চাই। আচ্ছা, এখানে দেখুন, আমাদের দেশে রাজনৈতিক সহিংসতা হয়, রাস্তায় মারামারি হয়, বোম মারামারি হয়, বাসে পেট্রোল বোমা মেরে আগুন দিয়ে মানুষ মারা হয়, হয় কি হয় না? হ্যাঁ, হয় কি হয় না? এই মারাটা কি অনেক আর্টিস্টিক, অনেক শৈল্পিক, এবং যাকে হত্যা করা হয় তিনি অনেক আনন্দ পেতে পেতে মারা যান? হ্যাঁ, না। কিন্তু এই মৃত্যুর একটা অ্যাকসেপ্টেন্স আমাদের সোসাইটিতে আছে। আপনারা দেখুন, দৈনিক ইত্তেফাক
জনকণ্ঠ, ভোরের কাগজ ও সংবাদে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 1991 সালে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন 18 জন, 92-এ 45 জন, 93-এ 20 জন, 94-এ 24 জন, 95-এ 29 জন, 96, এটা সরকার পরিবর্তনের বছর ছিল, আপনার 49 জন, 97, এবছর নতুন সরকার এসেছে, আপনার 69 জন, 98-এ 31 জন। আচ্ছা, আইন ও সালিশ কেন্দ্র আশক নামে একটা অর্গানাইজেশন আছে, যারা বাংলাদেশের অনেক বিষয় নিয়ে, সোশ্যাল নানা বিষয় নিয়ে তারা আপনার রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশের। আশকের তথ্য অনুযায়ী 1999 সালে 233 জন, 2000-এ মারা যায় 208 জন, 2001-এ মারা যায় 500 জন, 2002-এ মারা যায় 310 জন, 3-এ 203 জন, 4-এ 52 জন, 5-এ 34 জন, 6-এ 120 জন, 7-এ 7 জন, 8-এ 4 জন। আপনারা কি বুঝতে পারছেন এই সময়টা কোনটা? বলেন তো কোনটা? কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, 7 এবং 8। ওই সময় কি ছিল না? রাজনৈতিক সহিংসতা ছিল না, মানে রাজনৈতিক দুই দল যে মারামারি করার, এটা তখন ছিল না। 7 এবং 8-এর তথ্য এটা। আবার 2009-এ 42 জন, 2010-এ 76 জন, 2011-তে 50 জন, 2012-তে 84 জন, 2013 সালের অক্টোবর পর্যন্ত, আমি এই রিপোর্টটা তৈরি করেছিলাম 2014-তে, 2013-র অক্টোবর পর্যন্ত মারা যায় 304 জন। এবার যদি আপনি শাসন আমল ধরে হিসাব করেন, শাসন আমল ধরে হিসাব করলে 91 সালের জুন থেকে 96 সালের মে পর্যন্ত 174 জন, 96 থেকে 2001 সালের সেপ্টেম্বর পর্যন্ত 898 জন। এটা কোন আমল বলেন তো? আওয়ামী লীগের প্রিভিয়াস আমল, এর আগের আমলটা। 5 বছরে মারা যায় 898 জন। 2001 সালের অক্টোবর থেকে 2006 পর্যন্ত 872 জন। এরাও কিন্তু পিছিয়ে নাই, ঠিক আছে? এবং ওই সময় মানে বর্তমান সরকারের আমলে, বর্তমান সরকার মানে আমি 2014 সালে এটা করেছি, অর্থাৎ 9-এ যখন ওই সরকার আসে, ওই সময় থেকে 14-র বর্তমান সরকার পর্যন্ত 564 জন মারা যায়। আচ্ছা, মানবাধিকার সংস্থা অধিকারের হিসাবে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। শুধু 2000 সাল থেকে 2013-র অগস্ট পর্যন্ত 3926 জন মানুষ মারা যায় এবং আহত হয়েছেন 1,58,211 জন। এর মধ্যে কেবল 2001 সালেই মারা যায় 656 জন। আচ্ছা, এবার আমরা দেখব যে হত্যাকাণ্ডগুলো ভয়ানক। এতক্ষণ যে হত্যাকাণ্ডগুলো আমরা দেখেছিলাম নিহত, এগুলো খুবই আরামদায়ক হত্যাকাণ্ড। হ্যাঁ, মানে এখানে যারা মারা যায় তারা খুব আনন্দ পেতে পেতে মারা যায়, এবং এ কারণে আমাদের জাতির মধ্যে এর একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেছে। এটাকে আমরা তেমন ভয়ানক কোনো কারণ মনে করি না, এমন কোনো কারণ মনে করি না যে কারণে আমি আতঙ্কিত হব। এবার আপনাদেরকে আতঙ্কিত হওয়ার মতো যে মৃত্যু, সেটার কিছু ডেটা আপনাদেরকে দেখাই। আমি এখানে ইসলামী সন্ত্রাসবাদী নাম দিয়েছি। এটার অর্থ তাদের ভাষায় যারা এটা বলে, বুঝতে পেরেছেন? আমি তাদের ভাষাই ব্যবহার করলাম। তারা ইসলামী সন্ত্রাসবাদী বলে না, সেই ইসলামী সন্ত্রাসবাদীদের হাতে নিহতের সংখ্যা আমরা একটু দেখি। কালের কণ্ঠে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2004 সালের 1 এপ্রিল রাজশাহীর বাগমারায় আপনার এই যে জামাতুল মুজাহিদিন যে জেএমবি,
তাদের সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের নেতৃত্বে সর্বহারা দমন অভিযানের নামে 5 জনকে হত্যা করা হয়। আহত হয় প্রায় অর্ধশত লোক। 2005-এর 12ই জানুয়ারি শেরপুর ও জামালপুরে ভিন্ন দুটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলা চালায় এই সংগঠন। এতে আহত হয় 35 জন। 15ই জানুয়ারিতে একই বছর বগুড়া ও নাটোরে দুটি যাত্রা মঞ্চে বোমা হামলা করে তারা। এতে নিহত হয় 2 জন, আহত হয় 70 জন। এরপর 2005 সালের 17ই আগস্ট দেশব্যাপী তাদের পেতে রাখা বোমা, সারা দেশব্যাপী একটা বোমা হামলা হয়েছিল, মনে আছে কিনা? প্রত্যেক জেলায় এখানে এই বোমা বিস্ফোরণ হয়। এতে নিহত হয় 2 জন, আহত হয় 50 জনের মতন। একই বছর 14ই নভেম্বর ঝালকাঠিতে, আমার জেলায়, তারা 2 জন বিচারককে হত্যা করে, পরে একজন আইনজীবীকেও হত্যা করে। এরপর একই বছর 29শে নভেম্বর গাজীপুর জেলা আইনজীবী সমিতির ভবনে তাদের বোমা হামলায় মারা যায় 10 জন, আহত হন 30 জন। আচ্ছা, অন্যদিকে 1999 সালের 6ই মার্চ রাতে যশোর টাউন হল ময়দানে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে 2টি বোমা বিস্ফোরণ হয়। এতে 10 জন নিহত হয় এবং আহত হয় 200 জন। 2001 সালের 14ই এপ্রিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় 12 জন নিহত হয় এবং আহত হয় প্রায় 30 জন। এই হামলার জন্য দায়ী করা হয় হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ, হুজিবিকে। 2002 সালের 7ই ডিসেম্বর ঈদের পরের দিন ময়মনসিংহে অলকা, ছায়াবাণী, পূরবী ও অজন্তা সিনেমা হলে একই সময় বোমা হামলা হয়। এতে 17 থেকে 18 জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হয়। 2004 সালের 21 মে সিলেট ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়। এতে 3 জন নিহত হয় ও প্রায় 70 জন আহত হন। 2004 সালের 21শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়, যে হামলায় 24 জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় 300 লোক আহত হয়। এই হামলাটিকে, আমার ব্যক্তিগত একটা আছে এখানে, এই হামলাটিতে ইসলামী জঙ্গিদের ব্যবহার করা হলেও এটিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক সহিংসতা। এখানে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, কারণ এখানে আওয়ামী লীগকে দুর্বল করে, আমি তাদের রাজনৈতিক ফ্রেমে বলছি, কথাটা খেয়াল রাখবেন, আওয়ামী লীগকে দুর্বল করে রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্য থাকতে পারে। ঠিক আছে। 2005 সালের 8ই ডিসেম্বর ময়মনসিংহের নেত্রকোনায় উদীচী কার্যালয়ে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় মারা যান 8 জন। এই ঘটনায় আহত হয় 50 জনেরও বেশি। এ হলো মোটামুটি এদেশে ইসলামী জঙ্গিদের বা সন্ত্রাসবাদীদের তৎপরতা, মোটামুটি ওই সময় পর্যন্ত। এটা আমি আপনার 12 সাল পর্যন্ত, 13 সাল পর্যন্ত সর্বোচ্চ এই ডেটাটা করা। এখানে যদি আমি কোনো তথ্য সংযুক্ত করতে ভুল করে থাকি এবং তার আনুমানিক সংখ্যা হিসাবে যদি আমরা এই সকল ঘটনার সমান সংখ্যা যোগ করি, ধরেন আমি কোনো মিস করতে পারি, কোনো একটা উল্লেখযোগ্য সবগুলো আমি এখানে যুক্ত করেছি, কিন্তু হতে পারে যে কোনো একটা ঘটনা হয়তো আমার এই ডাটায় আসে নাই, আমি সেটা মিস করে গেছি। তো সেই প্রেক্ষাপটে যদি আমরা আমাদের টোটাল সংখ্যাকে ডাবল করি, তাহলে কি হয়, আপনার আহতের সংখ্যা দাঁড়ায় 1000-এর মতন, 1000-এর নিচে। আর যদি আহতের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করি তবে তা 2000। আর যদি নিহতের সংখ্যা, এখানে আমরা আগে যা যোগ করেছি, নিহতের সংখ্যা দাঁড়ায় যদি ডাবলও করি তাহলে 200-র নিচে। খেয়াল করুন, আমরা 91 থেকে নিয়ে 2013 পর্যন্ত মোটামুটি এই দেশে যতগুলো ইসলামী জঙ্গিদের হামলা হয়েছে, এই সব হামলাগুলোকে একত্রিত করি, তাহলে মৃতের সংখ্যা দাঁড়ায় 200-র নিচে আর আহতের সংখ্যাও 2000-এর নিচে। যদি আমরা আমাদের কাছে যে ডাটা আছে সেটাকে ডাবল করেও ধরি, মানে সতর্কতামূলকভাবে, যেন ভুল তথ্য না হয়। কিন্তু মানবাধিকার সংস্থা অধিকারের দেওয়া তথ্য অনুযায়ী 2001 থেকে 2013-র আগস্ট পর্যন্ত সময়ই রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন 3926 জন। 3926 জন।
বুঝতে পেরেছি? আর আহত হয়েছেন 1,58,211 জন। এবার বলুন, এই যে গণতন্ত্রের নামে এই যে দুই দল, আমরা দুই দল বা তিন দল বা চার দল যারা আছেন, তারা আসলে কি কায়েম করতে চান? ডেমোক্রেসি। তারা একটা ব্যবস্থা কায়েম করতে চান, তাই না? এবং তাদের ভিতরে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিন্তু ব্যবস্থা পরিবর্তনের না। এই দ্বন্দ্বটা কি না? ব্যবস্থা পরিবর্তনের না। এই দ্বন্দ্বটা হলো আপনার ক্রিম কে খাবে, এ দল খাবে না বি দল খাবে। কেবল পার্থক্য কিন্তু এতটুকু। তারা কিন্তু কোন খাওয়া যে হবে এটা নিয়ে তাদের মধ্যে কোনো দ্বিমত নাই। তাদের মধ্যে দ্বিমত হলো শুধুমাত্র এ দল খাবে না বি দল খাবে এটা নিয়ে। সো এমন একটা অবস্থায় আমরা যেটা বলতে চাচ্ছি আমি, সেটা হলো সহিংসতা কিন্তু হয়। একটা কথা আছে যে একটি শিশুর জন্ম হয় না রক্তপাত ছাড়া, একটি জাতির জন্ম কখনো রক্তপাত ছাড়া হয় না। প্রবলেম সেইখানে নয়। আপনি কোনো ব্যবস্থার পরিবর্তন, কোনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন আলটিমেটলি সাম সর্ট অফ ভায়োলেন্স ছাড়া আপনি কখনো করতে পারবেন না। বাট ভায়োলেন্স ইটসেলফ, রাইট না রং, এটা ডিপেন্ড করবে আপনার এটার পিছনে পার্সপেক্টিভটা কি, কেন আপনি সেটা করতে চাচ্ছেন, কাদের পিছনে করতে চাচ্ছেন, কাদের বিরুদ্ধে করতে চাচ্ছেন, এটার উপরে। কারণ আপনি যে কোনো ব্যবস্থায় আপনার ভায়োলেন্সের কথা যদি আমরা বলি, আমাদেরকে শেখানো হচ্ছে এই যে জঙ্গিবাদ ভয়ানক, এই বয়ান আমাদেরকে শেখানো হয়েছে না? আপনারা যখন এই যে বোমা হামলা হলো, এইসব ঘটনাগুলো হলো, তখন একটা চারিদিকে ভয়ানক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে না? কিন্তু একই রকম ভয়ানক আতঙ্কের পরিবেশ অন্যান্য ঘটনাগুলো যখন ঘটেছে তখন কি হয়েছে? তখন হয়েছে? হয়নি। তাহলে এই যে পারসেপশন আমাদের ভিতরে দেওয়া হলো, এটা কিসের ভিত্তিতে দেওয়া হলো? মানে হলো আমাদের মাথায় এটাই দেওয়া হয়েছে, আমরা মেনে নিয়েছি যে দেখো ইসলাম কায়েমের জন্য, আমি এই জাস্টিফিকেশনে যাচ্ছি না, যারা এই কাজগুলো করেছেন সেই কাজগুলো কি স্ট্র্যাটেজিকভাবে সঠিক ছিল না ভুল ছিল সে আলোচনা ভিন্ন। খেয়াল রাখি, আমি এখানে ইসলামী জঙ্গিদের হাতে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই আলোচনা বা সেই কাজটা স্ট্র্যাটেজিক্যালি রাইট না রং সেটা কিন্তু আমাদের আলোচনার বিষয় নয়। আমি ধরে নিয়েছি যে ডিফল্ট একটা ব্যাপার, এটা তো সত্য, এটা সবাই স্বীকার করে, যারা তাদের বিরুদ্ধে তারাও স্বীকার করে যে এই লোকগুলো সন্ত্রাসবাদী কাজ করেছে এবং এই লোকগুলোর এর উদ্দেশ্য হলো ইসলাম কায়েম করতে চায়। এই দুইটা কথা তো সত্য নাকি? এই দুইটা কথা তো সত্য। তাহলে আমরা ধরে নিয়েছি ইসলাম কায়েম করার জন্য কিছু উগ্রবাদী দল তারা বোমা হামলা করেছে, তারা আক্রমণ করেছে, রাইট? এই নিয়ে তো কোনো দ্বিমত নেই কারোর সাথে। আমি সেই অর্থেই বলছি যে তাহলে তারা যখন এই ভায়োলেন্সটা করলো তখন আমরা ভয়ানক লেভেলের আতঙ্কিত হয়েছি, কিন্তু পরিসংখ্যান আমাদেরকে বলে গণতন্ত্রের নামে যখন আমাদেরকে এরকম হাজার হাজার মানুষ আহত এবং নিহত হয়েছে তখন কিন্তু আমরা এরকম আতঙ্কিত হইনি। এই পারসেপশনটা আমাদেরকে অনেক দিক থেকে পিছিয়ে রাখবে। আমাদেরকে এটা বলতে হবে, ইউ হ্যাভ টু টার্ন দ্য টেবিল ওভার। আপনাদেরকে যখন বলা হবে তুমি ইসলামী জঙ্গি, তখন আপনাদেরকে তোমরা এইটার কথা বলো, তখন আপনাদেরকে বলতে হবে তুমিও ডেমোক্রেটিক জঙ্গি। এ কথা বলতে হবে, নো, ডু নট শাউট। কারণ আপনার ডাটা প্রমাণ করবে যে সেও হত্যা করেছে, তুমিও হত্যা করেছো। তার হত্যায় যদি অন্যায় হয় তোমার হত্যাও কি অন্যায়, তুমিও অন্যায়ভাবে হত্যা করেছো। তাহলে তুমি আমাকে কেন শুধু জঙ্গি বলবা? ইউ আর অলসো জঙ্গি। বুঝতে পেরেছি? এই টেবিলটা আপনাদেরকে অবশ্যই উল্টে দিতে হবে। আগামী দিনের ইসলামের জন্য আপনারা যে কাজ করবেন সেই কাজ করার জন্য আপনাদেরকে এই সোশ্যাল পারসেপশনটা উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিতে হলে আপনাদের কি লাগবে? যদি আপনারা সেটা উল্টে না দেন তাহলে আপনাদেরকে এই যে জঙ্গিবাদের যে তকমা, এই তকমা আরও দেওয়া হবে এবং আপনাদেরকে আরও কি করা হবে? পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এই জন্য সামনের দিনে যখন আমরা কাজ করব, ইসলামের জন্য কাজ করব, তখন আমাদেরকে লোকেরা যদি এই তকমা দেয়
আমি এই স্লাইডটা আমাদের যে পার্টিসিপেন্টস গ্রুপ আছে সেখানে ইনশাল্লাহ আমরা শেয়ার করে দেব, ঠিক আছে? আপনাদের কাছে এই তথ্যগুলো আপনারা রাখবেন এবং এই ডেটা দিয়ে তাদেরকে কথা বলবেন, ঠিক আছে? সো এটা হলো আমার মূল বিষয় ছিল যে রাজনৈতিক সহিংসতা এবং আমাদের পক্ষপাতমূলক প্রতিক্রিয়া। আমরা এখানে যে কাজটা করছি, যে দেখুন যারা গণতন্ত্রের নামে হত্যা করছে তাদেরও একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, তাই না? রাজনৈতিক উদ্দেশ্য আছে। আর যারা ইসলামের নামে হত্যা করছে তাদেরও একটা কি আছে? রাজনৈতিক উদ্দেশ্য আছে। উভয়ে চায় তারা তাদের আদর্শ অনুযায়ী কি করতে? দেশ শাসন করতে। একটা কথা মানে অ্যাজ ইফ এটা একটা নিষিদ্ধ ব্যাপার, খেয়াল রাখেন, অ্যাজ ইফ এটা একটা নিষিদ্ধ ব্যাপার যে আমি চাই আমার দেশ ইসলামী আইন অনুযায়ী শাসিত হোক। এই কথাটা কেমন যেন সোসাইটিতে নিষিদ্ধ কথার মতন বানিয়ে দেওয়া হয়েছে না? এটার থেকে আপনাদেরকে উঠে আসতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই কথাটা মানুষকে বোঝাতে হবে। দেখেন, আপনি পৃথিবীতে দেখবেন মেইনলি ইসলামিক দেশগুলোর ভিতরে একটা রাজনৈতিক ক্যাওস, একটা রাজনৈতিক টেনশন বিরাজ করছে কি করছে না? ইসলাম মানে মুসলিম দেশগুলোর ভিতরে, এই যে মুসলিম দেশগুলোর ভিতরে রাজনৈতিক ক্যাওস এবং একটা টেনশন বিরাজ করছে, এর মূল কারণ এবং অন্যতম কারণ হলো যে এই দেশের মানুষদের যে আদর্শ এবং বিশ্বাস। বাংলাদেশে মোর অ্যাবাউট 90% মানুষ কি মুসলিম, তাই না? তাদের ধর্ম কি? ইসলাম। তাদের ধর্ম কি? ইসলাম। তাহলে তাদের ধর্ম যদি ইসলাম হয়, তাহলে ইসলামের একটা শাসন ব্যবস্থা আছে কি নাই? ইসলামের একটা জুডিশিয়াল ব্যবস্থা আছে কি নাই? একটা বিচার ব্যবস্থা আছে কি নাই? একটা আইন ব্যবস্থা আছে কি নাই? তাহলে আপনি যদি জাস্ট ইম্যাজিন, আপনি একটা উদাহরণ নেন যে আপনি যদি মাছকে ডাঙায় তুলে তারপরে তাকে আপনি ম্যানেজ করার চেষ্টা করেন, সে কি আপনি কখনো ম্যানেজ করতে পারবেন? পারবেন কখনো না। মুসলিম জাতিকে আপনি যদি ইসলামিক শাসন না দেন, আপনি কখনো ম্যানেজ করতে পারবেন না। আলটিমেটলি আপনাকে এই টেনশন ফেস করতে হবে, কারণ 90% মানুষ সে যা বিশ্বাস করে, সে যে আদর্শ লালন করে, সে তার মানে দৈনন্দিন জীবনে যে আদর্শ দিয়ে পরিচালিত হয় সেটা হলো কি? ইসলাম। কিন্তু রাষ্ট্রের সাথে তার একটা কনফ্লিক্ট, রাষ্ট্রের সাথে তার কি একটা কনফ্লিক্ট। এই কনফ্লিক্টটা শুধু মানে আপনার শুধু রাজনৈতিক এবং রাষ্ট্রীয় পরিমণ্ডলে এসে হাজির হয় তা না, একান্ত ব্যক্তিগত জীবনে এসে হাজির হবে আপনার। আপনি আপনার মেয়েটাকে বিয়ে দিতে চাবেন যে তার 16-17 বছর বয়স হয়েছে, সে এখন প্রাপ্তবয়স্ক হয়েছে, আপনি মনে করছেন আপনি তাকে বিয়ে করতে দিবেন, বিয়ের জন্য পাত্র দেখবেন, রাষ্ট্র এসে বলবে না, ইউ ক্যানট লেট হার গো অ্যান্ড ম্যারি। রাষ্ট্র সেটা বলবে। তার মানে কি? আপনার একান্ত ব্যক্তিগত পারিবারিক জীবনে রাষ্ট্র এসে কি করবে? বাধা দিবে। আপনারা কি দেখেননি যে প্রতিনিয়ত পত্রিকায় এরকম খবর আসতো যে অমুক ডিসি, অমুক দায়িত্বশীল, সে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে, বিয়ের মঞ্চ থেকে পাত্রকে কি করা হয়েছে? গ্রেফতার করেছে। এরকম নিউজ আপনারা কি প্রায় দেখতেন না? আচ্ছা বলুন তো, এটা কি অনেক বড় একটা রাজনৈতিক ব্যাপার? আপনার মেয়েকে আপনি কোন বয়সে বিয়ে দিবেন? এটা আপনার একান্ত পারিবারিক ব্যাপার নাকি? কিন্তু আপনার এই পারিবারিক ব্যাপারে রাষ্ট্র এসে বাধা দিবে। আপনি আপনার ধর্মবিশ্বাস অনুযায়ী যে মনে করেন যে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তাকে বিয়ে দেওয়াটা একটা ভ্যালিড ব্যাপার, একটা অ্যাকসেপ্টেবল ব্যাপার, ইভেন আপনি যদি এই সিদ্ধান্তেও আসেন যে আমি বিয়ের কন্ট্রাক্টটা এখন সাইন করে রাখবো, আমি সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আমি তাকে পাত্রের ঘরে তুলে দিব, এখন আমি দিব না, বাট আই উড লাইক টু সাইন দ্য কন্ট্রাক্ট, এখন করতে চাই। তাহলে এটা তো আপনার অধিকার ছিল, আল্লাহ আপনাকে দিয়েছেন, ইসলাম আপনাকে দিয়েছে, কিন্তু আপনি এটা করতে পারবেন না। তার মানে বোঝা গেল যে আপনার এই যে রাষ্ট্র, এটা শুধুমাত্র আপনার রাজনৈতিক ব্যাপারে এসে আপনাকে বাধা দেবে তা না। আপনার জুডিশিয়াল সিস্টেম যদি ইসলামিক না হয়, তাহলে তা আপনার একান্ত পারিবারিক এমনকি ব্যক্তিগত জীবনে এসেও আপনাকে কি করবে? বাধা দেবে। সুতরাং আপনার এখানে যে রিপ্লেসমেন্টটা দরকার সেটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। আপনার এই দেশে বসে 90% মানুষের দেশে বসে, যদি মুসলিমের দেশে বসে যদি মানুষ এই কথা বলার অধিকার
পায় যে সে সেকুলার শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, যে ব্যবস্থাটা 90% মানুষের আদর্শ ও বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। কিন্তু আপনার এই অধিকার নাই যে আপনি বলবেন আমি ইসলামী শাসন চাই, আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই, আমি ইসলামিক জুডিশিয়াল সিস্টেম চাই। বুঝতে পেরেছেন? এইটা আপনার বলার অধিকার নাই। সুতরাং এই অধিকারটা আপনাকে এস্টাবলিশ করতে হবে। খেয়াল রাখবেন, পৃথিবীতে অধিকার এটা কখনো কেউ আপনাকে দিবে না। আপনার অধিকার আপনাকে ছিনিয়ে নিতে হবে, আদায় করে নিতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এবং এইটা শুধুমাত্র কথা দ্বারা নয়, শুধুমাত্র কথা দ্বারা নয়, কোনো না কোনো পর্যায়ে গিয়ে আপনাকে অবশ্যই শক্তি প্রয়োগের ব্যাপার আসবে। ডেফিনেটলি উই হ্যাভ ক্লিয়ার গাইডলাইন ফর দ্যাট। আমাদেরকে অবশ্যই ইসলাম আমাদেরকে মানে সাধারণ মানুষদের উপরে হামলা করা, যত্রতত্র বোমা হামলা করা, অপ্রয়োজনীয় মানুষকে হত্যা করা, ইসলাম ডাজন্ট সাপোর্ট দ্যাট। ডেফিনেটলি এই সিদ্ধান্তগুলোর পিছনে একটা রাজনৈতিক সিদ্ধান্ত থাকতে হবে। আমাদের সমস্যা হলো একটা সময় গিয়ে এদেশের ইসলামপন্থীরা রাজনীতি করতো না, রাজনীতিকে হারাম মনে করত। এবং আমরা মানে এরকম একটা ব্যাপার ছিল, রাজনীতিকে হারাম মনে করত, মনে করতো একটা খারাপ কাজ। এটা কারণ আছে, আপনি দেখবেন আমাদের এই নোংরা পলিটিক্সের কারণে রাজনীতি ব্যাপারটা এটা আমাদের সবার কাছে অন্যতম একটা খারাপ ব্যাপারে পরিণত হয়েছে। দেখবেন যে লোকেরা বলে, কেউ যদি আপনার সাথে মানে আপনাকে কোনো কারণে প্যাচ খেলে না মানুষকে, অনেক সময় ধরেন আপনি একটা জমি কারোর সাথে বায়না করলেন, কিংবা আপনার কারোর সাথে কোনো একটা লেনদেন আছে, কিন্তু আপনি এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে আপনি ঠকানোর চেষ্টা করলেন, তখন ওই লোকেরা এসে কি বলে, হ্যাঁ রাজনীতি করো আমার সাথে, রাজনীতি করো, বলে কি না? বলে। আচ্ছা এইটাকে রাজনীতি কেন বললো? এইটা তো মানে কাউকে ঠকানোর জন্য ধূর্তামি করা, এটা কি রাজনীতি? না। মানে হলো আমাদের এখানে যে চলমান রাজনৈতিক প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসটা মোটেই সুস্থ নয়। এই রাজনীতিটা মানেই হলো ধূর্ততা, মানুষকে ঠকানো, মানুষের সম্পদ ভোগ করা, শোষণ করা, এবং মানুষকে আল্লাহর দাসত্ব থেকে ফিরিয়ে মানুষের দাসত্বে নিয়োগ করার একটা ষড়যন্ত্র। যে কারণে আপনার এই রাজনীতির বিল্ট ইন একটা সিস্টেমই হলো আপনার ধোঁকাবাজি, প্রতারণা, ছলচাতুরি, এগুলো। যে কারণে আপনি সব সমাজে দেখবেন মানুষ মানুষকে বলে পলিটিক্স বাড়াও, পলিটিক্স। হ্যাঁ দেখবেন খারাপ কিছু বলে এইভাবে বলে, সরি টু সে, মানে এরকম বলে, এই জন্য বললাম। সুতরাং এই যে রাজনীতি, এটাকে আমাদেরকে অবশ্যই এই জায়গা থেকে তুলে আনতে হবে, এই জায়গা থেকে তুলে আনতে হবে। সো ইসলামপন্থীরা একসময় রাজনীতিকে হারাম মনে করত। দুঃখজনক ব্যাপার হলো যখন তারা আবার বোধ করেছে যে না রাজনীতি আমাদের করা দরকার, তখন তারা সেই রাজনীতিতে অংশগ্রহণ করেছে যে রাজনীতিটা মূলত ওয়েস্টার্ন একটা কোর্টে তারা সেই রাজনীতিকে আবার চর্চা করা শুরু করেছে। সেই চর্চায় গণতান্ত্রিক রাজনীতিতে ইসলামপন্থীদের অনেক দল হয়েছে। কিন্তু আপনার খেয়াল রাখা চাই যে খেয়াল রাখেন, ডেমোক্রেটিক রাজনীতিতে নির্বাচন হলো একটা খেলার মাঠের মতো, রাইট? আপনি জাস্ট চিন্তা করেন যেটা একটা খেলার মাঠ, দুপাশে দুটো বার পোস্ট আছে। আপনি ধরেন এক পাশে ইসলামপন্থীরা আর এক পাশে সেকুলাররা, ঠিক আছে? তো আপনি ফুটবল খেলছেন, খেলতে খেলতে আপনি যখন গোল দিতে যাবেন তখন হঠাৎ করে দেখবেন বার পোস্ট নাই, বার পোস্ট সরে গেছে, বার পোস্ট সরিয়ে ফেলা হবে। এই বার পোস্ট আলজেরিয়াতে সরানো হয়েছে, জানা আছে আপনাদের? একেবারে ভ্যারি রিসেন্ট হিস্ট্রিতে মিশরের কথা কি আপনাদের মনে আছে? নির্বাচন করে, রাজনীতিতে নির্বাচন করে গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী ক্ষমতায় কে এসেছিলেন? মোহাম্মদ মুরসি রহিমাহুল্লাহ, তিনি এসেছিলেন। তাকে কি ক্ষমতায় থাকতে দেওয়া হয়েছে? নো। তার মানে কি হলো যে তারা একটা কোর্ট এঁকেছে, দে ওয়ান্ট আস টু প্লে ইন দ্যাট কোর্ট। আপনি যাবেন, তার কোর্টে আপনাকে তারা খেলতে দিবে। আপনি যদি সেই কোর্টে, তার পাতানো কোর্টেই যদি আপনি ভালো খেলেন এবং গোল দিতে যান, তাহলে সে আপনার বারপোস্ট সরায় নিয়ে যাবে। সুতরাং আমাদেরকে অনেকে বলে যে আপনারা রাজনীতি করেন না, তো রাজনীতি নিয়ে কথা বলেন কেন? আমরা রাজনীতি বলতে ওয়েস্টার্ন ডিজাইনড ডেমোক্রেটিক মাঠে রাজনীতিকে বুঝাই না, ইসলামের রাজনীতি সেটা নয়।
আসল ইসলামী রাজনীতি সেটা নয়। হ্যাঁ, যারা করছেন তাদের একটা পারসেপশন আছে যে এটার মাধ্যমে অন্তত একটা প্রেশার গ্রুপ তৈরি করা, অন্তত একটা ভয়েস অফ উম্মা কিছু একটা রিপ্রেজেন্ট করা, তাদের একটা তাওবিল আছে, এই কারণে তারা করছেন, ঠিক আছে। বাট উই ডু নট বিলিভ দ্যাট ইসলাম উইল বি এস্টাবলিশড থ্রু আউট দিস সিস্টেম। এটা হবে না। তার কোর্টে খেলে সে তার কোর্টটাকে ডিজাইনই করছে এইভাবে। খেয়াল রাখি, কোর্ট যদি আপনার শত্রু ডিজাইন করে, সে কি কখনো এই কোর্টকে এইভাবে ডিজাইন করছে যে আপনি জিতবেন? না, সে তার কোর্ট ডিজাইনই করছে এমনভাবে আপনাকে জিততে দিবে না, এবং যদি তার কোর্টে খেলে আপনি জিততে যান তাহলে বারপোস্ট সরিয়ে দিয়ে যাবে। সুতরাং রাজনীতিটা আমরা যখন বুঝতে চাবো তখন আমাদেরকে বুঝতে হবে যে আসলে ইসলাম কায়েম করার সত্যিকারের রাজনীতিটা কি। সেটা অবশ্যই ডেমোক্রেটিক ফ্রেম নয়। এক, তাহলে আমরা কি করলাম? একসময় রাজনীতি করলাম না, হারাম মনে করলাম। আবার যখন করতে গেলাম তখন সেটা গেলাম ওয়েস্টার্ন ডিজাইন কোর্টে খেলতে, বাদ দিলাম আমরা সেটা। পাল্টা এসে কিছু লোক মনে করলো যে না, আমরা ওয়েস্টার্নদের কোর্টে খেলবো না, আমরা নিজেরা খেলবো। তারা চলে গেল একটা পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া কেবল সামরিক দিকে, যে আলোচনাটা আমরা ইতিপূর্বে করেছি। খেয়াল রাখা চাই, দেখেন, একটা সামরিক ঘটনার যদি ফেল করে, একটা সামরিক ঘটনা, একটা সামরিক অ্যাটাক ধরেন যদি ফেল করে, তাহলে তার ক্ষতি কিন্তু অত্যন্ত সামান্য। ধরেন আপনি একটা কনভয়, আপনার ধরেন 20 জনের একটা ফোর্স, আপনার কিছু অস্ত্রশস্ত্র এরকম নিয়ে আপনি কোথাও একটা অ্যাটাক করলেন। আপনি যদি হারান তাহলে আপনি কি হারাবেন? আসলে 20 জন মানুষ, আপনার ওখানে থাকা হয়তো কয়েকটা গাড়ি আর কিছু অস্ত্রশস্ত্র। এইটা অ্যাকচুয়ালি ইন লং রান এটা কোনো লস না। কিন্তু রাজনৈতিক ক্ষতি যেটা, আপনি যদি এমন কোনো কাজ করেন যেটার রাজনৈতিক ক্ষতি আপনাকে বয়ে বেড়াতে হবে যুগের পর যুগ ধরে, যেটাকে এনে আপনার পুরা বয়ানটাকে, আপনার পুরো আন্দোলনটাকে কি করা হবে? মাঠে মেরে দেওয়ার চেষ্টা করা হবে। বুঝতে পেরেছি? ওই ক্ষতিটা কিন্তু ভয়ানক। এই জন্য যে কোনো মিলিটারি অ্যাকশনের পিছনে মাস্ট বি আ পলিটিক্যাল ডিসিশন। সো আমরা একদিকে কি করলাম? আমরা একদিকে রাজনীতি করতে গেলাম হলো পশ্চিমা ওয়েস্টার্ন ডিজাইন কোর্টে, আর একদিকে এসে যখন সেইটাকে বর্জন করলাম তখন পলিটিক্যাল ডিসিশনহীন সামরিক টাইপের অ্যাক্টিভিটিতে গেলাম, এবং উভয় সাইডে আমরা কি হলাম? লুজার হলাম, ঠিক না? এই জায়গা থেকে আমাদেরকে মনে করি আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি চাই উম্মার বিজয়, তাহলে আমাদেরকে এই মাটি, এই ভূমি, এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের মানুষের চিন্তা, চেতনা, ভাবনা, সংস্কৃতি, আচরণ, ইতিহাস, ঐতিহ্য, এই সব কিছুকে আপনাকে টেবিলে রাখতে হবে, এবং এই টেবিলে রেখে পর্যালোচনা করে আপনাকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে অ্যাকচুয়ালি এই দেশে যদি আমরা ইসলামকে আনতে চাই তাহলে কোন পন্থাটা সঠিকভাবে কাজ করবে। রাজনৈতিক সিদ্ধান্ত মুক্ত সামরিক পন্থা কিংবা আপনার প্রচলিত রাজনৈতিক পন্থা, এর কোনোটাই আমাদেরকে মুক্তি দিবে না। এটাই হলো আমি বলতে চাইছিলাম। মূলত আমার এই আলোচনার কি বলে লেজ ধরে আমি এখানে এসেছি। মূলত আমি যেটা আমার আলোচনার যে বিষয়বস্তু ছিল সেটা হলো এই রাজনৈতিক প্রক্রিয়ায় মানুষ আহত হয়, হতাহত হয়, নিহত হয়, কিন্তু আমরা যদি ইসলামের নামে, ইসলামের কথা বলে যদি মানুষ নিহত হয়, ইসলামের নাম বলে যদি কোনো হতাহতের ঘটনা ঘটে, সেটাকে অত্যন্ত খারাপভাবে দেখা হয়। আর যদি ডেমোক্রেটিক রাজনৈতিক যে ক্ল্যাশ সেইটার কারণে নিহত হয় তাহলে এটা অনেক হালকাভাবে দেখা হয়। এই টেবিলটা সোশ্যাল পার্সপেক্টিভ থেকে আমাদেরকে উল্টে দিতে হবে। এটা আমাদের আগামী দিনের রাজনীতির জন্য, ইসলামী রাজনীতির জন্য খুবই খুবই ভাইটাল পয়েন্ট। আপনারা পারবেন না ইনশাআল্লাহ এটা উল্টে দিতে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল বিষয়ে মধ্যম পথ অবলম্বন করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে সঠিক দিক নির্দেশনা নেওয়া, গ্রহণ করা এবং পরিকল্পনা করে আগামী দিন এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।